এই জায়গায় আমি মনে করি সবচেয়ে বড় নাটের গুরু ছিলেন আসিফ নজরুল। এবং এটাকে আমি বিশ্বাস করি যে আসিফ নজরুল হয়তোবা তিনি চিফ অ্যাডভাইজার হতে চাইতেও পারেন এবং হয়তো সুযোগটা নিয়েও থাকতে পারেন। আবার আমি অনেকগুলো জায়গায় শুনেছি যে আসিফ নজরুল সেনাপ্রধানের সাথে বিভিন্ন সময় যোগাযোগ করেছেন। তারপরে সাবেক ডিজিএফআই ডিজি জেনারেল হামিদ, তার সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল। এবং সেই সময় থেকে হয়তোবা সেই ডিজিএফআই ডিজি এমন হতে পারে সেনাপ্রধানের কাছে আসিফ নজরুলকে নিয়ে গেছেন, তার সাথে একটা সমঝোতা হয়েছে। হয়তো সেনাপ্রধান সরল মনে আসিফ নজরুলকে বিশ্বাস করে থাকতে পারেন, বাট আবার আসিফ নজরুল হয়তো তার এটার সাথে একটা ষড়যন্ত্র করে সেই সুযোগটা নিয়ে থাকতে পারেন। একটা বিষয় হচ্ছে কি যে এখানে সন্দেহ আহ, করার বিষয় আছে কিনা এটা বলবো না, পুরোটাই সন্দেহের মধ্যে আমরা আছি, পুরোটাই একটা গোলক ধাঁধার মধ্যে, সত্যিকার হুম। অর্থে বলতে একটা মোনাফিক এনভায়রনমেন্টের মধ্যে আছি। মানে আসলে কে সত্য বলে কে মিথ্যা বলে, এগুলো আমরা আসলে আমরা বাংলাদেশের সাধারণ জনগণ আমরা এখন এমন একটা মাইন্ড কাচিপার মধ্যে আছি যে আমরা আসলে না পিছিয়ে যেতে পারি না সামনে যেতে পারি। বাট আমরা এখন শুধু, আমার মনে হয় এখন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আমাদের একদম বলিষ্ঠ কণ্ঠে আমাদের সত্য কথাগুলো বলে যাওয়া উচিত। আমরা এখন, আমি মানে সত্যিকার অর্থে আমি কাকে ইমাম ভাববো? আমাকে তো সত্যি করে যদি বলেন, আমি এই মুহূর্তে আসলে কাউকে ইমাম ভাবতে পারছি না। মানে আমার কাছে যেদিকেই তাকাই সেখানেই মনে হচ্ছে একটা মোনাফেক ভণ্ড, ধান্দাবাজ বা একটা মতলববাজ সবাইকে মনে হচ্ছে। মানে সব মানুষগুলো, আবার কেউ যদি সৎ থাকে তার মধ্যে একটা ইগো থাকতেছে, তার ওই ইগোর কারণে আমরা ভুগতেছি। আবার কেউ যদি আবার মানে খুব নরম মেজাজের মানুষ হয় তিনি দেখা যায় একটা অসৎ। আবার কেউ যদি সুন্দর করে কথা বলে তিনি হচ্ছেন একটা ভণ্ড। আবার কেউ নরম করে খুব সুন্দরভাবে মধুর মধুর কথা বলছেন, বাট আসলে তার মধ্যে প্রতারণায় ভরপুর। আবার কেউ হয়তো একটু মানে সব মানুষ, কোনো একটা মানুষ অ্যাকচুয়ালি দেশপ্রেমের কথা চিন্তা করলে, দেশের ভালো চাইলে ভাই তার মধ্যে কয়েকটা গুণাবলী থাকা উচিত। তার মধ্যে পরম সহিষ্ণুতা, ধৈর্য থাকা উচিত, তার মধ্যে সততা, একাগ্রতা থাকা উচিত, ডেডিকেশন, উৎসর্গপরায়ণতা থাকা উচিত। উৎসর্গপরায়ণতা কেন কেন বললাম? যে আপনি একটা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। দেখুন, আমরা বর্তমান পরিস্থিতিতে, আমি আসলে সেনাপ্রধানকে নিয়ে, সেনাপ্রধান তিনি ভালো হন মন্দ হন তিনি আমাদের একটা ইনস্টিটিউশন। যে হুম। কারণে আমি সেনাবাহিনীর একটা কমিশন অফিসার হিসাবে আমি সেনাবাহিনীর সকল সিনিয়র কর্মকর্তাকে চেষ্টা করি সবসময় সম্মান করতে। তদ্রূপ সেনাপ্রধানকেও আমি সম্মান রেখেই বলছি। আর আমাদের সেনাবাহিনীর যারা জেনারেল বা সেনা কর্মকর্তা, এদের মধ্যে অধিকাংশ সহজ সরল হওয়ার একটা কারণ আছে। কারণ কি, আমরা খুব কম বয়সে, যারা আমরা কমিশন অফিসার সাধারণত খুব কম বয়সে আমরা সেনাবাহিনীতে যোগ দিই। যোগ দেওয়ার পরে আমরা মানে ওই জায়গায় একটা অনার কোড আমরা পড়ি, সেটা হচ্ছে জেন্টলম্যান ক্যাডেট শ্যাল নট লাই, চিট অর স্টিল। তো এই জিনিসটা মাথায় নিয়ে আমরা ট্রেনিং খুব কম বয়সে করি। কাঁচা মাটিটাকে যেমন একটা হাঁড়ি বানানো হয়, আমাদেরকে সেই কাঁচা মাটি থেকে আমাদের সেনাবাহিনীর কর্মকর্তা বানানো হয় প্রশিক্ষণের মাধ্যমে। এবং তারপরে আমরা সেনাবাহিনীর ওই প্রশিক্ষণ প্রায় ৮-১০ বছর চলে যায় আমাদের বিভিন্ন ট্রেনিংয়ে। কমিশন পাওয়ার পরও বেসিক কোর্স, ওয়েপন কোর্স, জুনিয়র অফিসার কমান্ড অ্যান্ড স্টাফ কোর্স, কমান্ডো কোর্স, এগুলো করতে, করতে ৫-৭ বছর চলে যায়। হুম। যে কারণে বাইরের জগতের অনেক কুটিলতা, কমপ্লেক্সিটি আমরা অনেক কিছু বুঝতে পারি না। আমাদের বুঝতে সময় লাগে। যেমন আমি ধরেন ১০-১২ বছর ধরে বাইরে চলে আসছি। আমি আমার অনেক সিনিয়র অফিসারকে ফান করে বলি, "স্যার আপনি আমার কাছে অনেক জুনিয়র।" কারণ কি, বাইরের জগৎটা আপনার চেয়ে আমি ১৫ বছর বা ১০ বছর বেশি দেখছি। আপনি আর্মির এনভায়রনমেন্ট অনেক কিছু এখন বাইরে দেখেন নাই। ওই দিক থেকে আমি আপনার কাছে সিনিয়র। তো কথাটা অনেকটা ফান করে বললেও এজন্য বলি যে আমরা সেনাবাহিনী থেকে মধ্যে যা দেখি, এখানে অনেক সরলতা থাকে। যে কারণে অনেক দুষ্টরা, এই যে আসিফ নজরুলের কথাটা, আমি আসলে ওই জায়গায় যাবো এখন। সেনাপ্রধানকে যেখানে জড়ানো হচ্ছে, বা হাসনাত যে পোস্টটা দিয়েছে, এই পোস্ট, আমি হাসনাতকে মিথ্যা বলব না। আবার আমি হাসনাতকে একদম ঢালাওভাবে সত্য বলতে পারব না। কারণ কি? সেটা হচ্ছে যে আ হাসনাত যে বক্তব্যটা দিয়েছে, এই বক্তব্যের প্রতিবাদ সেনাবাহিনী থেকে তো কেউ করেনি। হুম। আইএসপি এর বক্তব্য দেয়নি। তো আপনার ঘরের প্রতিবাদ আপনি করেন নাই ভাই। আমি আপনার পক্ষে বা কেন বলব, বিপক্ষে কেন বলব? আমার পয়েন্টটা বোঝার চেষ্টা করবেন। যেহেতু সেনাবাহিনী আইএসপিআর বা সেনাবাহিনী থেকে কোনো বক্তব্য দেয়নি, আমার তো দায় থাকে না এই সেনাবাহিনীর পক্ষে একটা কথা বললাম। এখন দেখা গেল আমি বললাম হাসনাত মিথ্যা বলছে। আগামীকালকে সেনাবাহিনী থেকে আইএসপিআর একটা বক্তব্য দিল যে না আমরা দায়টা স্বীকার করি, এরকম ঘটনা ঘটছে। তখন আমার কোনো জবাব থাকবে? থাকবে না। ঠিক তেমনি যেহেতু সেনাবাহিনী থেকে কোনো জবাব আসেনি, তাই আমি হাসনাতের বক্তব্যটাকে আমি মিথ্যা বলতে পারব না। হুম। আর হাসান যে বক্তব্য দিয়েছে সেটা যদি সত্য হয়ে থাকে, সেটা অবশ্যই কনসার্নের বিষয়। এটা নিয়ে অবশ্যই উদ্বেগের বিষয় এবং এটা সত্যিকার কিন্তু অর্থেই মেনে নেওয়া মানে সার্কামস্টেন্সিয়াল যে এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছেন, পলিটিক্যাল এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছেন, এতে এটা সঠিক হওয়ার সম্ভাবনা কতটুকু? আর আসিফ মাহমুদও কিন্তু আজকে দায়িত্ব নিয়েই কিন্তু সেই স্টেটমেন্টটা দিয়েছে, ভিডিও স্টেটমেন্টে সে কিন্তু বলেছে হ্যাঁ, তৎকালীন সাগর ভাই, সময়ে একটা
এটার সম্ভাবনা বরং অনেক বেশি। কারণ হচ্ছে বিশেষ করে আসিফ নজরুলের এখানে একটা সম্পৃক্ততা এবং তার কনস্পিরেসি, এই বিষয়গুলো নিয়ে কিন্তু ইলিয়াস হোসেন ব্যাপক একটা খুব ডেপথ অ্যানালাইসিস করে কিন্তু কয়েকটা ভিডিও আপলোড করেছে এবং আমি মনে করি সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। তো সেই জায়গায় ইলিয়াস হোসেন যে কথাগুলো গত কয়েক মাস আগে যেটা বলেছে, সেটা কিন্তু এটা এটা কিন্তু হাসনাতের যে কথা, এটা কিন্তু নতুন কিছু না। এই কথাটির ব্যাপকতা কিন্তু প্রকাশ হয়েছে ইলিয়াস হোসেনের মাধ্যমে। সো সেটার এখন নতুন করে বলা যায় সার্টিফিকেশনটা হাসনাতের মাধ্যমে। কেন? কারণ হাসনাত ওই জায়গার প্রত্যক্ষদর্শী, আর ইলিয়াস হচ্ছে কারো কাছ থেকে শুনে, জানার পরে, শোনার পরে তিনি ওই একটা ভিডিও তৈরি করেছিলেন, ডকুমেন্টারি তৈরি করেছিলেন। আর হাসনাত নিজে হচ্ছে ওই ঘটনার সাক্ষী। তো তার মানে বিষয়টা অনেকটা মিলে গেল। তো এখানে এই জায়গায় আমি মনে করি সবচেয়ে বড় নাটের গুরু ছিলেন আসিফ নজরুল। এবং এটাকে আমি বিশ্বাস করি যে আসিফ নজরুল হয়তোবা তিনি চিফ অ্যাডভাইজার হতে চাইতেও পারেন এবং হয়তো সুযোগটা নিয়েও থাকতে পারেন। আবার আমি অনেকগুলো জায়গায় শুনেছি যে আসিফ নজরুল সেনাপ্রধানের সাথে বিভিন্ন সময় যোগাযোগ করেছেন। আর তারপরে সাবেক ডিজিএফআই ডিজি জেনারেল হামিদ, তার সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল এবং সেই সময় থেকে হয়তোবা সেই ডিজিএফআই ডিজি এমন হতে পারে সেনাপ্রধানের কাছে আসিফ নজরুলকে নিয়ে গেছেন, তার সাথে একটা সমঝোতা হয়েছে। হয়তো সেনাপ্রধান সরল মনে আসিফ নজরুলকে বিশ্বাস করে থাকতে পারেন, বাট আবার আসিফ নজরুল হয়তো তার এটার সাথে একটা ষড়যন্ত্র করে সেই সুযোগটা নিয়ে থাকতে পারেন। আর এই আসিফ নজরুলের কয়েকটা জায়গায় তার সম্পৃক্ততা, যেমন প্রথম আলো পত্রিকা নিয়ে, ডেইলি স্টার, কিছু কিছু জায়গা নিয়ে ইলিয়াস হোসেন সহ আর অনেকেই অনেক লেখালেখি করেছে। আর আমরা তার বর্তমান কর্মকাণ্ড দেখে অনেক কিছু দেখতে পাচ্ছি যেগুলো অনেক কিছু সন্দেহর অবকাশ রাখে। সো এই পরিস্থিতিতে আমাদের একটা সত্য বোঝা উচিত, যেমন সেনাপ্রধানের কথা বলতে গেলে আমি একটা জায়গায় ওনাকে আমি সবসময় ধন্যবাদ বা দোয়া করবো, সেটা হচ্ছে যে এই পট পরিবর্তন, হাসিনার গভর্নমেন্টটা, আমরা হাসিনাকে উৎখাত করেছি এই লোকটার হাত ধরে। এখন সেই আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের সবচেয়ে বড় শত্রু ছিল হাসিনা, এবং সেই হাসিনা কোথায় আশ্রয় নিয়েছে? ভারতে। তার মানে আমার দুইটা বিগ স্টেক হোল্ডার আছে, একটা হচ্ছে ফ্যাসিস্ট হাসিনা গভর্নমেন্ট এবং গভর্নমেন্টকালীন সময়ের সেই তার সাঙ্গপাঙ্গরা, তার আওয়ামী লীগ এবং তার সেই হাসিনা পন্থী লোকজন। আরেকটা স্টেক হোল্ডার হচ্ছে আমার ভারত। তো ভারত, হাসিনা, এদেরকে আপনি পাশে রেখে আপনাকে চিন্তা করতে হবে ঐক্যের কথা। আমরা যদি এখন আমাদের নিজেদের মধ্যে এই কলহটা করতে থাকি, সেনাবাহিনীকে নিয়ে সন্দেহ, সেনাবাহিনী আবার অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে সন্দেহ, এটা তো শেখ হাসিনা এবং এই ভারত চাইবে। আমাদের এটা বুঝতে হবে। আমাদের ভিতরে আপনার ওয়াকারুজ্জামানের মধ্যে আপনি যত প্রবলেম পান, আপনি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যত প্রবলেম পান, এটা আমাদের নিজস্ব বিষয় আমি বলবো এখন। কারণ আমরা, আমাদের মূল শত্রু হচ্ছে হাসিনার রেজিম বা হাসিনার সেই ইয়ারা, আর আপনার সেই মানে যে তার ফ্যাসিস্ট যারা আছেন তারা, আর এটা হচ্ছে ভারত।